ঠিক আছে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট 2টা পড়াবো। ঠিক আছে, পার্ট 1টা যারা দেখোনি তারা কিন্তু পার্ট 1টা দেখে পার্ট 2টা দেখবে। তো এর আগে আমি তোমাদের আগের ডেটে কিন্তু আমি উত্তরবঙ্গটা পড়িয়েছিলাম। ঠিক আছে, মালদা পর্যন্ত পড়ানো হয়ে গেছে। তো তোমরা মালদা পর্যন্ত যারা দেখোনি অবশ্যই দেখে নাও, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গটা দেখবে, তাহলে তোমরা ইন্টারলিঙ্ক করে একে করতে পারবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের আগের ডেটে আমি বলেছি যে গঙ্গা রিভার উত্তরাখণ্ড থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পরে এই মালদা এবং মুর্শিদাবাদের এই বর্ডার বরাবর, ঠিক আছে, মালদা দিয়ে ঢুকছে, মুর্শিদাবাদ হয়ে ঢুকছে। ঢোকার পরে এই মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে, তাই তো? এখানে ফারাক্কা ব্যারেজ আছে। এই ফারাক্কা ব্যারেজ থেকে মানে গঙ্গা রিভার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা পদ্মা নামে বাংলাদেশে ঢুকে গেছে, আর একটা হচ্ছে ভাগীরথী নামে এই মুর্শিদাবাদের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে, তাই তো? এবার একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, এই রিভারটা যখন এই মানে ফারাক্কা ব্যারেজ থেকে দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে পদ্মা নামে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাচ্ছে। আর একটা কি নামে? ভাগীরথী নামে। কিন্তু মুর্শিদাবাদকে দুটো ভাগে ভাগ করছে। প্রশ্ন কিন্তু আসে এক্সামে যে মুর্শিদাবাদকে কোন নদী দুটি ভাগে বিভক্ত করেছে, সেটা কি হবে? সেটা কিন্তু এই ভাগীরথী রিভার। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে। তারপরে দেখো, এই ভাগীরথী নদীটা যখন নদিয়ার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, নদিয়ার নবদ্বীপে এসে ভাগীরথী নদীটা এটা কিন্তু নাম চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যে কি হচ্ছে? হুগলি রিভার হচ্ছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে ভাগীরথী নদী কোথায় হুগলি নদী নামে বয়ে গেছে, সেটা কোথায়? মনে রাখবেন, নবদ্বীপে। বোঝা গেল? ঠিক আছে। তারপরে দেখো, এই যে পূর্ব বর্ধমানের উপর দিয়ে যাচ্ছে, পূর্ব বর্ধমান। তারপরে দেখো যে একদম দেখো এখানে কলকাতা বন্দর, তাই তো, কলকাতা পোর্ট। এরপরে দেখো, এই যে পূর্ব বর্ধমানে বয়ে গেছে গঙ্গা রিভারটা, মানে এখান থেকে একটা কোশ্চেন আসে যে পূর্ব বর্ধমানকে মনে রাখবে, দেখো গঙ্গা রিভারটা বয়ে যাচ্ছে, এই কারণে এখানটায় প্রচুর পরিমাণে পলি মাটি এসে পড়ছে। সুতরাং দেখো, পলি মাটি যেখানে পড়বে সেখানে চাষাবাদটা বেশি হবে। এই জন্য দেখবে এই পূর্ব বর্ধমানে যেমন পড়াবো তোমরা দেখতে পাবে, এখানে প্রচুর পরিমাণে কৃষি মানে ধান উৎপন্ন হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ধানের ভান্ডার বলা হয়। ঠিক আছে, বা ধানের গোলা বলা হয় কাকে? এই পূর্ব বর্ধমানকে। ঠিক আছে। একই রকম দেখো, এই যে পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছ, পশ্চিম বর্ধমান এইটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ঠিক আছে, এখানে কিন্তু শিল্পে উন্নত, বাট পূর্ব বর্ধমানটা কৃষি কাজে কিন্তু উন্নত। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে গঙ্গা রিভারটা কিন্তু এভাবে বয়ে এসে দেখো কলকাতার উপর দিয়ে একদম নিচে কিন্তু সাউথ চব্বিশ পরগনা, তারপরে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে, তাই তো, বঙ্গোপসাগরে গিয়ে মিশে যাচ্ছে। এবারে আমাকে জানতে হবে কি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গ সম্বন্ধে, সেটা কিন্তু আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর পড়াবো তোমাদের। কিন্তু দেখো, একটা বেসিক নলেজ তোমার এখানে প্রশ্ন হচ্ছে, এই যে 23টা জেলা আছে, আমার টোটাল বলেছিলাম যে টোটাল হচ্ছে আমার জেলার সংখ্যা কটা? 23টা। 23টি, তাই তো? এই 23টি জেলার মধ্যে সব থেকে নবীনতম বা নতুন জেলা কোনটি, এটা কিন্তু পরীক্ষায় আসে। সেটা কিন্তু মনে রাখতে হবে, এই পশ্চিম বর্ধমান এটা হচ্ছে নবীনতম জেলা। নবীনতম জেলা, নিউয়েস্ট ডিস্ট্রিক্ট বা লেটেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে। তারপর দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, এখান থেকেও এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করি, তা দেখবে একদম পশ্চিম দিকের যে জেলাটা আছে সেটা হচ্ছে কি? পুরুলিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে পশ্চিমতম জেলা জেলা কোনটা? সেটা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমতম তম জেলা, পশ্চিমতম জেলা। বোঝা গেল? এটা কি? পুরুলিয়া। ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। এরপরে আমি কিন্তু দেখো, মাঝে মাঝে কিন্তু এক্সামে আসবে। ঠিক আছে, দেখবে তোমরা, যেমন দেখো এই পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর এটা কখন ভাগ হয়েছিল, কত সালে ভাগ হয়েছিল? মনে রাখবে, এটা কিন্তু সালটা পরে 2002 সালে। ঠিক আছে, 2002 সালে। এই যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কবে তৈরি হয়েছে? এটাও পরীক্ষা আসে 2017 সালে। 2017 সালে কিন্তু অনেকগুলাই ভাগ হয়েছিল। যেমন এই ঝাড়গ্রামটা কত সালে তৈরি হয়েছে? মেদিনীপুর থেকে ভাগ হয়ে ঝাড়গ্রাম তৈরি হয়েছে। ঠিক আছে, সেটা পশ্চিম মেদিনীপুরের অংশই কিন্তু আগে ছিল, সেটা কিন্তু 2017 সালে কিন্তু ভাগ হয়ে গেছে। 2017 সালে এটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে। তো মোটামুটি এগুলো দেখবে। এবার আমি কিন্তু একদম জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি কিন্তু ঢুকে যাচ্ছে। দেখো, প্রথমে কি আছে? মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদের সদর শহরের নাম কি? বহরমপুর। কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আমি একটু আগেই বললাম যে এটা কিন্তু মুর্শিদাবাদটা, এই যে বহরমপুরটা আছে এটা কিন্তু মেনলি মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ শহরটাকে, মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্টটাকে, শহর নয় ডিস্ট্রিক্টটাকে কিন্তু দুভাগে ভাগ করেছে কোনটা? এই ভাগীরথী নদী। এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তারপর দেখো ভাগীরথী হুগলি নদী এই জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে, বললাম এটাই। তারপর দেখো ফারাক্কা ব্যারেজ, এই ফারাক্কা ব্যারেজটা আমি, প্রশ্ন হচ্ছে বারবার পরীক্ষায় আসে, দেবে পিএসসির মানে কোশ্চেন, খুব ফেভারিট কোশ্চেন এটা, যে ফারাক্কা ব্যারেজ কোন ডিস্ট্রিক্টে আছে? সেটা কিন্তু মুর্শিদাবাদে আছে। ঠিক আছে, আচ্ছা এই ফারাক্কা ব্যারেজটা যে তৈরি হয়েছে এর পারপোজটা কি, কারণ কেন তৈরি করা হয়েছে? বলছে দ্য পারপোজ অফ দ্য ফারাক্কা ব্যারেজ ইজ টু, দেখো এটা কিন্তু একটা কারণ নয়, অনেকগুলা কারণ আছে। তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট যেটা পড়ে সেটা হচ্ছে টু সেভ দ্য কলকাতা পোর্ট, কলকাতা বন্দরকে রক্ষা করা। ঠিক আছে, এবং কি করে? টু সাপ্লাই ওয়াটার ইনটু দা হুগলি রিভার, তাহলে হুগলি নদীতে জল সাপ্লাই দেই। অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ধরো রিভারটা বয়ে আসছে, তাহলে আমি এখানে বললাম কি আছে, ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে, এখানটাই ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে। এবারে এবারে দেখা কি পদ্মা রিভার, এটা পদ্মা রিভার, পদ্মা, এটা কি ভাগীরথী, ভাগীরথী পরবর্তীতে সেটা হুগলি নদী নদী নামে বয়ে গেছে। ঠিক আছে, ভাগীরথী। এবারে দেখো আমি কি বলছি, এখানে এই যে ফারাক্কা ব্যারেজ থেকে প্রায় 40 কিলোমিটার, কত কিলোমিটার? প্রায় 40 কিলোমিটার, কিন্তু এক্সামে আসবে না, জাস্ট এটা জানতে রাখতে হবে যে একটা ক্যানেল তৈরি হয়েছে, এখানে একটি ক্যানেল তৈরি করা হয়েছিল। কিসের জন্য ক্যানেলটা তৈরি করা হয়েছে? মনে রাখবে এটা, এটা হচ্ছে ফিডার ক্যানেল বলা হয়। ঠিক আছে, ফিডার ক্যানেল, ভেরি ইম্পর্টেন্ট। এই ফিডার ক্যানেলের কাজ কি? ফিডার ক্যানেলের কাজ হচ্ছে এই কলকাতা বন্দরটাকে রক্ষা করা। ঠিক আছে, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। যদি কোনো কারণে জল কমে যায় তখন কিন্তু ফিডার ক্যানেলের মাধ্যমে এখানে কিন্তু জল ছাড়া হয়। ঠিক আছে, এভাবে কিন্তু কলকাতা বন্দরের নাব্যতা বজায় রেখেছে এই ফিডার ক্যানেলটা, এই জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই যে দুটা পয়েন্ট বললাম, যে এক নম্বরে হচ্ছে কলকাতা বন্দরকে রক্ষা করা, আর দ্বিতীয় নম্বরে কি আছে, হুগলি রিভারে হচ্ছে জল সাপ্লাই করা। দুটার মধ্যে যে অপশন পাবে সেই অপশন অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। তারপর দেখো এই যে ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, এর উপর দিয়ে কোন রোড বয়ে গেছে? সেটা হচ্ছে NH34, NH34, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো রেশম এবং তাঁত শাড়ি, এখানে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম, যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে রেশম এবং তাঁত শাড়ি ম্যাক্সিমাম হয়। এখানে কিন্তু মদিনা মসজিদ আছে আর হাজারদুয়ারি আছে। এই হাজারদুয়ারিটা সময় মানে ফেমাস একটা জায়গা, তোমরা সবাই সেখানে ঘুরতে গেছো অবশ্যই। ঠিক আছে, যারা যাওনি যাবে, যে ঘুরে আসবে, খুব ফেমাস জায়গা দেখবে ওখানে। আচ্ছা, তারপর দেখো সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু এই মুর্শিদাবাদের মধ্যেই আছে, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। এবারে তোমাদের কাছে একটা কোশ্চেন দেখবে মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রেশম চাষকে কি চাষ বলা হয়? মনে রাখবে রেশম চাষকে বলা হয় সেরিকালচার। কি বলা হয়? সেরিকালচার, সেরিকালচার খুব ইম্পর্টেন্ট। রেশম চাষকে কি বলা হয়? সেরিকালচার। আরো কয়েকটা চাষ কিন্তু আছে, সেটা যেমন মাছ চাষকে কি বলা হয়? পিসিকালচার, তাই তো। মৌমাছি চাষকে কি বলা হয়? এপিকালচার। এগুলা কিন্তু পড়ে রাখতে হবে, এগুলা কিন্তু বারবার এক্সামে কিন্তু রিপিটেডলি ভাবে আসতে থাকে। ঠিক আছে, দেখো এর পরের ডিস্ট্রিক্ট কি আছে, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। তো বীরভূম ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি? সেটা হচ্ছে সিউড়ি। সিউড়িটা তাঁত এবং সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এই বীরভূমে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে বীরভূমের? মনে রাখবে বোলপুরে। এবারে শান্তিনিকেতন ইউনিভার্সিটিটা, এটা একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। দেখো সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কত সালে তৈরি হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। এবং কে তৈরি করেছিল? এটাও পরীক্ষায় আসে। দেখো প্রতিষ্ঠাতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কত সালে তৈরি হয়েছিল? 1921 সালে। 1921 সালে যখন অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলন আমরা জানি যে 1920 থেকে 1922 সাল পর্যন্ত হয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় দেখো তখন কিন্তু আমরা কি করলাম, ইংরেজদের, দেখো সেই সময় গান্ধীজি লিড করেছিল অসহযোগ আন্দোলনকে। তখন আমরা সবকিছু স্বদেশী চাইছিলাম, তাই তো, যে আমরা ইংরেজদের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে।
অ্যাভয়েড করছিলাম। এবারে এই জন্যই সেখানে কিন্তু এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তখন তৈরি হয়েছিল। শুধু শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কোনটা নয়, আরো অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, যেমন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। এছাড়া তুমি জানবে হচ্ছে তোমার এই যে বিহার বিদ্যাপীঠ তৈরি হয়েছিল, তারপরে কাশী বিদ্যাপীঠ তৈরি হয়েছিল, আরো অনেক আছে, গুজরাট বিদ্যাপীঠ, এগুলা কিন্তু সেই সময় তৈরি হয়েছিল, এই ফেমাস ফেমাস বিশ্ববিদ্যালয়গুলো। তারপরে দেখো এই যে বোলপুর, এই বোলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে বোলপুর শহরটা কোপাই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এই যে বক্রেশ্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, এই যে বক্রেশ্বরে কি আছে? উষ্ণ প্রস্রবণ আছে। কি আছে? উষ্ণ প্রস্রবণ। দেখো তারাপীঠ, এটা কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকা নদীর তীরে অবস্থিত। বীরভূমে কি আছে? মামা ভাগ্নে পাহাড় আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। যখন পাহাড় বলবে, পশ্চিমবঙ্গ থেকে 3-4টা পাহাড় খুব পরীক্ষায় আসে। একটা হচ্ছে কি শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বাঁকুড়ায়। বীরভূমে কি পাহাড় আছে? মামাভাগ্নে পাহাড়। এবং দেখবে পুরুলিয়াতে আর কি আছে? অযোধ্যা পাহাড়। এবং অযোধ্যা পাহাড়েরই কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাবরু। সেটা হচ্ছে দক্ষিণ ভারতের, দক্ষিণবঙ্গে, মানে দক্ষিণ বাংলার বা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সেটা কিন্তু আগের ডেটে তোমাদের আমি কিন্তু বলেছি। ঠিক আছে। আর কি দেখবে? এই বীরভূমের দেউচা পাচামি খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কিছুদিন আগে প্রচুর নিউজে এসেছিল যে এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট, সব থেকে বড় কোল ব্লক সেটা কোথায় পাওয়া গেছিল? এই দেউচা পাচামিতে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে। আচ্ছা, এই বল্লভপুর অভয়ারণ্য, বল্লভপুর অভয়ারণ্য খুব ইম্পর্টেন্ট। বল্লভপুর অভয়ারণ্য এটাও কিন্তু বীরভূমের মধ্যে আছে। মেসেঞ্জার ড্যাম বা কানাড়া ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী নদীর উপরে তো অবস্থিত, সেটাও কিন্তু বীরভূমে অবস্থিত। কিভাবে মনে রাখবে? দেখবে এম ফর এম, মেসেঞ্জার ফর ময়ূরাক্ষী রিভার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসেঞ্জার, ময়ূরাক্ষী রিভার, বোঝা গেল? তারপরে দেখো কি আছে? মোহাম্মদ বাজার, মোহাম্মদ বাজার চাইনা ক্লে বা মাটির, চীনা মাটির বাসনের জন্য কিন্তু ফেমাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসসি তে বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট মেসেঞ্জার ড্যাম, এবং এটাও মোহাম্মদ বাজারটাও চীনা মাটি বা চাইনা ক্লে, চাইনা ক্লে, চাইনা ক্লে, চীনা মাটির বাসনের জন্য বিখ্যাত মোহাম্মদ বাজার। তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? সেটা হচ্ছে ময়ূরেশ্বর। কোথায় আছে? বীরভূমে আছে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোথায়, কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? সেটা কিন্তু পুরুলিয়া হয়ে যাবে, পুরুলিয়া ডিস্ট্রিক্টে। বা যদি বলা হয় কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত হয়, তখন কি হবে? সেটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে। মনে থাকবে। নেক্সট, নেক্সট কি আছে? নদিয়া। নদিয়ার হেডকোয়ার্টার কিন্তু করতে হবে। নদিয়ার হেডকোয়ার্টার কি আছে? কৃষ্ণনগর। কোন নদীর তীরে অবস্থিত? না জলঙ্গি রিভার, জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এই নদিয়াতে শ্রী চৈতন্য দেবের জন্মভূমি আছে। জন্মভূমি সেটা কোথায়? না নবদ্বীপে। প্রশ্ন হয় নবদ্বীপ যখনই দেখবে তখনই কিন্তু একটা মাথায় তোমাদের আসবে যে নবদ্বীপকে কি বলা হয়? বাংলার অক্সফোর্ড বলা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, মায়াপুরের ইসকন টেম্পল, এটা কিন্তু মায়াপুরের ইসকন টেম্পল কিন্তু বিশ্ববিখ্যাত। তাহলে প্রশ্ন হবে যে মায়াপুরের ইসকন টেম্পল কোথায় আছে? সেটা নদিয়া ডিস্ট্রিক্টে আছে। বুঝা গেল? আচ্ছা দেখো, নদিয়া ডিস্ট্রিক্টে কি হয়েছিল? না পলাশির যুদ্ধ হয়েছিল, তাই তো? তাহলে পলাশির যুদ্ধক্ষেত্র কোথায় আছে? সেটা কিন্তু পরীক্ষায় আসে। সেটা কোথায়? সেটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এবারে পলাশির যুদ্ধ সালটা কিন্তু পরীক্ষায় আসে, এবং কার কার সঙ্গে হয়েছিল সেটা আমরা অনেক মানে জানি। যেমন 23শে জুন, 23শে জুন 1957 সালে, সরি 1757 সালে, 1757 সালে 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা খুব পরীক্ষায় আসে যে পলাশির যুদ্ধ কখন হয়েছিল? 1757 সালে 23শে জুন। কার কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ, মানে ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগে পড়েছি। তারপরে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বেথুয়া ডাহারি অভয়ারণ্য, সেটা কোথায় আছে? সেটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে আছে, বেথুয়া ডাহারি অভয়ারণ্য।
নদিয়া ডিস্ট্রিক্ট আর কি আছে, সেটা হচ্ছে কল্যাণী শহর। ঠিক আছে, কল্যাণী একটা কি না প্ল্যান সিটি, পরিকল্পিত শহর। ঠিক আছে, এবং কল্যাণীতে কি আছে, এই নদিয়াতে কি আছে, এই কল্যাণী এমস আছে। ঠিক আছে, এবং কি এখানে শান্তিপুরের রাসমেলা, এটা কিন্তু বিখ্যাত। এবারে দেখো এই কল্যাণীকে বললাম প্ল্যান সিটি, এই কল্যাণী শহরের ফাউন্ডার পরীক্ষায় কিন্তু আসে, প্রতিষ্ঠাতা কি, ফাউন্ডার, এটা পরীক্ষায় আসে কিন্তু, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়, চন্দ্র রায়, ইনি বাংলার রূপকার ছিলেন। তাহলে প্রশ্ন হয় যে বাংলার রূপকার কে, তখন মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায় হচ্ছে বাংলার রূপকার। ঠিক আছে, তাহলে বাংলার রূপকার কে, ডক্টর বিধানচন্দ্র রায়। মোটামুটি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এইগুলা পড়তে হবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট কি আছে না পশ্চিম মেদিনীপুর। তাহলে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর বলেই দিয়েছি যে 2002 সালে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ভাগ হয়ে গেল। একটা মেদিনীপুর আগে একটাই ছিল, সেটা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছিল 2002 সালে। এর হেডকোয়ার্টার কি, হেডকোয়ার্টার হচ্ছে মেদিনীপুর। কোন নদীর তীরে অবস্থিত, কংসাবতী বা কাঁসাই নদীর তীরে অবস্থিত। এবারে এখানে দেখবে এই যে গনগনি অঞ্চল, একে কি বলা হয়, বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় না গনগনিকে বলা হয়। কোথায় আছে না গড়বেতায় আছে। মনে রাখবে এটা একটা কিন্তু টুরিস্ট স্পট। ঠিক আছে, অনেকে সেখানে ঘুরতে যায়, পিকনিকের জন্য যায়। ঠিক আছে, দেখবে ওখানে যে ভূমিরূপ আছে অনেক ঢালু মানে আছে, এবং লাল মাটি, রেড মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়, লাল মাটি পাওয়া যায় এই গনগনির মধ্যে। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে পশ্চিম মেদিনীপুরে কি সয়েল পাওয়া যায়, ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়। এই পশ্চিম মেদিনীপুরটা কিন্তু রাঢ় অঞ্চলের মধ্যে পড়ছে। কোন অঞ্চলের মধ্যে, রাঢ় অঞ্চলের মধ্যে পড়ছে। এবং খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ এটা তৈরি হয়েছিল কত সালে, সেটা মনে রাখবে 1898 সালে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং এই গনগনি এটাও কিন্তু পরীক্ষায় আসে। গনগনি কোথায় অবস্থিত, মনে রাখবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবস্থিত গনগনি। আচ্ছা, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে কিন্তু সাইকেল তৈরির কারখানা আছে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর থেকে এইগুলাই মোটামুটি পড়তে হবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের প্রাচীন নাম কি, পূর্ব মেদিনীপুরের প্রাচীন নাম হচ্ছে তাম্রলিপ্ত। এবারে তাম্রলিপ্ত জাতীয় সরকারের তখন তৈরি করেছিল কে না সতীশ চন্দ্র সামন্ত। এখানে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি না 1942 সালে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়া আন্দোলন হয়েছিল, সেই সময় ইংরেজদেরকে তোয়াক্কা না করে কয়েকটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করেছিল, স্বাধীন প্যারালাল গভর্নমেন্ট। সেটা কিন্তু তোমরা পড়েছো, যেমন দেখবে বালিয়া, সাতারা, তাই তো, তারপরে এই যে তোমার তমলুক, মানে এই সমস্ত জায়গাগুলাই কিন্তু কয়েকটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। কত সালে, সেটা 1942 সালে। এবং পরীক্ষায় কিন্তু আসে এই যে প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেটা সতীশ চন্দ্র সামন্ত কিন্তু তৈরি করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ঠিক আছে, আচ্ছা। এবং বালিয়া থেকে ছিল চিত্তু পান্ডে। পরীক্ষায় হিস্ট্রিতে তোমরা পড়বে, হিস্ট্রিতে আমি পড়াবো যখন। তারপর দেখো কোলাঘাট, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, পূর্ব মেদিনীপুরে। তাহলে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আর হলদিয়া পেট্রোকেমিক্যালস, সেটাও কিন্তু পূর্ব মেদিনীপুরে অবস্থিত। দীঘার সমুদ্র সৈকত, শঙ্করপুর, মন্দারমণি, জুনপুর, এগুলো কোথায় আছে, পূর্ব মেদিনীপুরে কিন্তু অবস্থিত। কাজু বাদাম, দেখো এই পূর্ব মেদিনীপুরের কাজু বাদাম কিন্তু খুব বিখ্যাত, খুব ফেমাস। ঠিক আছে, তাজপুর, এটা একটা, তাজপুর একটা কি গ্রিন ডিপ ফিল্ড। ঠিক আছে, এটা কিন্তু ডিপ পোর্ট একটা। ঠিক আছে, এটা হচ্ছে তাজপুরটা, বলছে ফার্স্ট গ্রিন ডিপ সি পোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের প্রথম গ্রিন ডিপ পোর্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে এই তাজপুর, তাজপুর বন্দরটা। এরপরে দেখো কি আছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের হেডকোয়ার্টার কি, ঝাড়গ্রাম। এবং ঝাড়গ্রামে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ঝিলির পাখিরালয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ঝাড়গ্রামে কি আছে, ঝিলির পাখিরালয় আছে, চিল্কিগড় আছে, কনক দুর্গা মন্দির আছে,
এগুলা ঝাড়গ্রাম থেকে মোটামুটি এই পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার পূর্ব নাম কি? মানভূম। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরুলিয়ার পূর্ব নাম কি? সেটা হচ্ছে মানভূম। মানভূম ডিস্ট্রিক্ট বলা হয় পুরুলিয়াকে। এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা, এটা বলেইছি তোমাদের আমি। এবং এর লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি 2011 সেন্সাস অনুযায়ী, লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি মানে কি? মানে জনঘনত্ব, জনঘনত্ব হচ্ছে সব থেকে কম, কারণ ওখানে চাষাবাদ খুবই কম হয়। একটু আগেই বললাম যে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম, এবং এটা পাহাড়ি এলাকার মধ্যে পড়ছে, অনেক পাহাড় আছে এর মধ্যে, পুরুলিয়ার মধ্যে, ওই জন্য কিন্তু জনসংখ্যাটা অনেক কম হয়। ঠিক আছে? পুরুলিয়ায় ছৌ নাচ ফেমাস, ছৌ নাচ খুব বিখ্যাত পুরুলিয়ায়। ছৌ নাচ, ঝুমুর নাচ, এইসব কিন্তু পুরুলিয়ায় বিখ্যাত। আচ্ছা, বারবার বলছি এই যে পাহাড়, অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অযোধ্যা পাহাড় কোথায় আছে? সেটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে। জয়চন্ডী, বাঘমুন্ডি, এই পাহাড়গুলি কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। এটা তোমাদের আগেই আমি বলেছি। এটাকে দক্ষিণবঙ্গের কি বলা হয়? না দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? না গোর্গাবুরু। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? পুরুলিয়াতে আছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, এইগুলা কিন্তু এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা, এই জেলাটাকে সম্পূর্ণভাবে মালভূমির অংশ, আমি বলেইছি এটা মালভূমির অংশ। মালভূমির অংশ। এই যেমন প্রাইমারিতে এই কোশ্চেনটা এসেছিল, প্রাইমারি টেটে, সাহেব বাঁধ এটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু পুরুলিয়াতে অবস্থিত। ঠিক আছে? আর বারবার বলছি পুরুলিয়াতে ছৌ নাচ এটা কিন্তু ফেমাস, পুরুলিয়াতে ছৌ নাচটা কিন্তু বিখ্যাত। হ্যাঁ, তারপরে দেখো আদ্রা রেলওয়ে জাংশন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে যে আদ্রা জাংশনটা কোথায় আছে, সেটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আদ্রা জাংশন পাবে। ঠিক আছে? পুরুলিয়া থেকে মোটামুটি এই পয়েন্ট গুলা করলেই মোটামুটি হবে। হ্যাঁ, তারপরে দেখো কি আছে, বাঁকুড়া। তাহলে প্রাচীন রাজাদের রাজ্য মল্লভূমি, এর কেন্দ্র ছিল কি? বাঁকুড়াটা। এবং এখানে এই যে ডোকরা শিল্প, এটাও প্রাইমারিতে এসেছিল, প্রাইমারি টেটে। ঠিক আছে? এই ডোকরা শিল্প, ডোকরা শিল্পে বিখ্যাত কোথায়? না এই বাঁকুড়া। বাঁকুড়া জেলা কিন্তু ডোকরা শিল্পে বিখ্যাত, টোরাকাটো শিল্পে বিখ্যাত, টোরাকাটো বিষ্ণুপুরে। এবং পোড়ামাটির কাজ, পোড়ামাটির কাজ কিন্তু এখানে হয়। আর বললাম পাহাড়, এই শুশুনিয়া পাহাড় বাঁকুড়ায় আছে, শুশুনিয়া পাহাড় বাঁকুড়ায় আছে। এবং বাঁকুড়াতে দেখতে পাবে যে মুকুটমণিপুর বাঁধ, এটা কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী। এখানে অনেকে ঘুরতে যায়, দেখবে মুকুটমণিপুর বাঁধে অনেকে ঘুরতে যায়, টুরিস্ট স্পট একটা একটা। ঠিক আছে? এখানে অনেকে পিকনিক করতে যায়। এই যে কংসাবতী নদীর তীরে কিন্তু এই, মানে কংসাবতী নদীর উপরে কিন্তু এই বাঁধটা তৈরি করা হয়েছে, মুকুটমণিপুর বাঁধটা। তারপরে এই ময়ূরঝর্ণা, ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভার, সেটা একটা ডিস্ট্রিক্টে নেই, তিনটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আছে। কি কি ডিস্ট্রিক্ট? একটা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের যে অ্যাকচুয়াল যে বনাঞ্চলটা আছে এখানে। ঠিক আছে? এই বন, টোটাল তিনটা ডিস্ট্রিক্ট মিলিয়ে যে বনটা আছে, সেই বনেই কিন্তু এলিফ্যান্ট রিজার্ভার আছে। বোঝা গেল? তারপরে দেখো মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সব থেকে লার্জেস্ট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? সেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু বাঁকুড়াতেই অবস্থিত। বোঝা গেল? তাহলে বাঁকুড়াতে কিন্তু এই পয়েন্ট গুলা বাঁকুড়া থেকে পড়লেই হবে। আজকে কিন্তু তোমাদের এখান পর্যন্তই, এই ভিডিওটাকে দেখবে তোমরা। ঠিক আছে? তো তোমাদের দেখবে এক্সাম হলে অনেক উপকার আসবে, আশা রাখছি। ঠিক আছে? আজকে এখান পর্যন্ত।